আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। বড় বিব্রতকর পরিস্থিতিতে ইসরায়েল, গাজায় হামাসের জয় ও নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করল আইডিএফ। ভারতের বুকে কম্পন ধরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। কারাগারে ইমরান খানকে হত্যার খবর, দেখা করতে চেয়ে হামলার শিকার ৩ বোন। পশ্চিম তীরেও বাড়ছে ইসরায়েলি দখলদারিত্বের চাপ, 1 বছরে উচ্ছেদ 32,000 ফিলিস্তিনি। ভারতের 7 সিস্টার্সের অরুণাচলকে নিজেদের বলে দাবি চীনের, দিল্লিতে তোলপাড়। ইসরায়েলে উল্টো অভিবাসনের স্রোত, দখলকৃত ভূখণ্ড ছাড়ছে কারা, যাচ্ছেই বা কোথায়। ইউক্রেনের হামলায় রাশিয়ার 8 লাখ গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন। লেবাননে নিষিদ্ধ গোলা ব্যবহার করল ইসরায়েল। এবং আমেরিকা কখনোই ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না, বললেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। গাজায় হঠাৎ ক্ষমতার পালাবদল নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ইসরায়েলের চ্যানেল 13-এর প্রতিবেদন বলছে, দেশটির নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে মাসব্যাপী সামরিক অভিযান ও শীর্ষ নেতৃত্বকে টার্গেট করা সত্ত্বেও হামাস গাজায় উল্লেখযোগ্য অংশে আবারও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। প্রতিবেদনে বলা হয়, হামাস শুধু সামরিকভাবে নয়, বরং প্রশাসনিক ও শাসন কাঠামো পুনর্গঠন শুরু করেছে, যা ইসরায়েলের নিরাপত্তা মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা নাকি মন্ত্রিসভাকে সতর্ক করে বলেছেন, হামাসের পুনরুত্থান প্রত্যাশার চেয়ে দ্রুত ঘটছে এবং গাজায় তাদের নিয়ন্ত্রণ টিকিয়ে রাখার সক্ষমতা বাড়ছে। আইডিএফ সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলকে নিজেদের একটি ডিমিলিটারাইজেশন ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র যেভাবে গাজাকে নিরস্ত্রীকরণের প্রস্তাব দিয়েছে, তা বাস্তবায়নের তুলনায় অপর্যাপ্ত বলে মনে করছে ইসরায়েলের সামরিক কর্তৃপক্ষ। আইডিএফ এর মতে, হামাসকে নিষ্ক্রিয় করতে হলে আরও বিস্তৃত নিরাপত্তা কাঠামো প্রয়োজন, যা শুধু আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ দিয়ে সম্ভব নয়। ইসরায়েলের জন্য পরিস্থিতি যে বিব্রতকর, তা খোলাখুলি স্বীকার করছে বহু নিরাপত্তা বিশ্লেষক। মাসব্যাপী অভিযানে বিপুল মানবিক ক্ষয়ক্ষতি ও আন্তর্জাতিক সমালোচনার মুখে থেকেও হামাসের পুনর্গঠনের সফলতা ইঙ্গিত দিচ্ছে যে গাজার বাস্তবতা সামরিক নির্দেশনার বাইরে গিয়েও জটিল রূপ নিচ্ছে। ওয়াশিংটনও এই অগ্রগতিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, হামাসের পুনরুত্থান গাজায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার সব প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে এবং ভবিষ্যৎ শান্তি পরিকল্পনাকে আরও দূরে ঠেলে দিতে পারে। ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন, গাজার নিয়ন্ত্রণ নিয়ে এমন দ্রুত পরিবর্তন সামনের মাসগুলোতে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করবে, যার জন্য এখনই প্রস্তুতি না নিলে পরিস্থিতি আরও বিপজ্জনক দিকে মোড় নিতে পারে। ভারতের বুকে কম্পন ধরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামরিক সক্ষমতা আরও প্রসারিত করতে জোর তৎপরতা চালাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। এর ধারাবাহিকতায় এবার দেশটি নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। জাহাজ বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্র জল ও স্থল দুই জায়গাতেই নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, নৌবাহিনী দেশীয়ভাবে তৈরি একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি। এতে স্টেট অফ দ্য আর্থ গাইডেন্স সিস্টেম ও উন্নত প্রযুক্তির ম্যানিউভারিং সক্ষমতা যোগ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার সময় দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ, সিনিয়র বিজ্ঞানী এবং প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। আইএসপিআর এই সফল পরীক্ষামূলক উৎক্ষেপণকে পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তান নৌবাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ বলে উল্লেখ করে। ইসলামাবাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও ন্যাভিগেশন দক্ষতার সাহায্যে খুব সহজেই শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটি বহরে যুক্ত হলে পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়বে। এর আগে গেল 2 মাস আগে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতা 4-এর সফল পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান, যার পাল্লা ছিল 750 কিলোমিটার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে।
এর মধ্যেই পাকিস্তান তেহরিক ইনসাফ দলের এই প্রতিষ্ঠাতার 3 বোন অভিযোগ করেছেন গত 3 সপ্তাহেরও বেশি সময় ধরে ইমরান খানের সাথে তাদের সাক্ষাৎ করতে দেয়া হয়নি এবং তার ভাইয়ের সঙ্গে সাক্ষাতের দাবি জানাতে গিয়ে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে পুলিশের নৃশংস হামলার শিকার হয়েছেন। ইমরান খানের 3 বোন নরিন খান, আলিমা খান ও উজমা খান অভিযোগ করেছেন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে জড়ো হয়ে সাবেক প্রধানমন্ত্রীর সাথে দেখা করার অনুমতি চেয়েছিলেন তারা। এ সময় বিনা উস্কানিতে তাদের ও পিটিআই সমর্থকদের ওপর হামলা চালায় পুলিশ। ইমরানের দল পিটিআই বলেছে কারাগারের বাইরে শান্তিপূর্ণভাবে বসে থাকা অবস্থায় পুলিশের হামলার শিকার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর 3 বোন ও সমর্থকেরা। ইমরান খানের সাথে সাক্ষাতের দাবি তোলাই ছিল তাদের অপরাধ। এই নৃশংস পুলিশি হামলা নিরপেক্ষ তদন্ত দাবি করেছে দলটি। পাঞ্জাব পুলিশের প্রধান উসমান আনোয়ারকে লেখা এক চিঠিতে ইমরান খানের 3 বোন বলেছেন পুলিশ বিনা উস্কানিতে নৃশংস পরিকল্পিত হামলা চালিয়েছে। নরিন নিয়াজি খান বলেন, আমরা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছি। আমরা রাস্তা অবরোধ করিনি, জনসাধারণের চলাচলে বাধা দেইনি, এমনকি বেআইনি কোনো কাজও করিনি। তারপরও কারাগারের সামনের এলাকায় স্ট্রিট লাইট বন্ধ করে দেয়া হয়। এর পরপরই পাঞ্জাব পুলিশের সদস্যরা আমাদের উপর নৃশংস পরিকল্পিত হামলা চালায়। তিনি বলেন, 71 বছর বয়সে আমাকে চুল ধরে টেনে মাটিতে ফেলে দেয়া হয়, রাস্তার ওপর ফেলে মারধর করেছে পুলিশ। এতে দৃশ্যমান আঘাতের সম্মুখীন হয়েছি আমি। কারাগারের বাইরে থাকা অন্যান্য নারী সমর্থককেও পুলিশ মারধর করে টেনে হিঁচড়ে নিয়ে যায় উল্লেখ করে নরিন খান আরো বলেন, পুলিশের আচরণ 3 বছর ধরে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী নাগরিকদের বিরুদ্ধে ব্যবহৃত নির্বিচার বল প্রয়োগের অংশ ছিল, যা উদ্বেগজনক দায় মুক্তির প্রতিফলন। তিনি বলেন, পুলিশের আচরণ সম্পূর্ণরূপে অপরাধমূলক, অবৈধ, নৈতিকভাবে নিন্দনীয় ছিল না এবং গণতান্ত্রিক সমাজে যে কোনো আইন প্রয়োগকারী সংস্থার মৌলিক কর্তব্যের সরাসরি পরিপন্থী ছিল না। অবিলম্বে এই নৃশংস হামলার সাথে জড়িত সকল পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। পশ্চিম তীরেও বাড়ছে ইসরায়েলি দখলদারিত্বের ছাপ। 1 বছরের উচ্ছেদে 32,000 ফিলিস্তিনি। গাজার মতোই ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে হাজার হাজার ফিলিস্তিনিকে ঘরছাড়া করছে দখলদার ইসরায়েল। শুধুমাত্র এবছরই পশ্চিম তীরের 3টি শরণার্থী শিবির থেকে 32,000 ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। গত সপ্তাহে হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। এতে আরো বলা হয়, জানুয়ারি থেকে শুরু হওয়া জেনিন, নূর শামস ও তুলকারেম শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানের ফলে 1967 সালের পর পশ্চিম তীরে এটি সবচেয়ে বড় গণ উচ্ছেদ। ইসরায়েলি সহিংসতা পশ্চিম তীরে দ্রুতই বেড়ে চলেছে। 2023 সালের 7 অক্টোবর গাজায় আগ্রাসন শুরুর পর থেকে এখনো পর্যন্ত সেখানে ইসরায়েলিদের হাতে 1000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অবৈধ ইসরায়েলি বসতি থেকে ফিলিস্তিনিদের ওপর হামলা ক্রমশ বেড়েছে। জাতিসংঘ জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের সি অঞ্চলে নভেম্বরের শুরুর দিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বাড়িঘর ভেঙে দেওয়ার আরও 1000-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। দখলকৃত পূর্ব জেরুজালেমেও 5 শতাধিক মানুষ গৃহহীন। ইসরায়েলি অনুমতি না থাকার অজুহাতে এসব ঘরবাড়ি ভেঙে দিয়েছে, যদিও এসব এলাকায় ফিলিস্তিনিদের জন্য নির্মাণের অনুমতি পাওয়া অত্যন্ত কঠিন। এসব ঘটনার পরও অধিকৃত পশ্চিম তীরে নিজেদের কার্যকলাপের জন্য ইসরায়েল এখন উল্লেখযোগ্য কোনো পরিণতির মুখোমুখি হয়নি। মানবাধিকার সংগঠনগুলো ইতোমধ্যে পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড এবং সাধারণ মানুষকে জোরপূর্বক উচ্ছেদের ঘটনাগুলোর জন্য ইসরায়েলি সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে। ভারতের 7 সিস্টার্স খ্যাত অঞ্চলের অরুণাচলকে নিজেদের বলে দাবি করেছে চীন। মঙ্গলবার 25শে নভেম্বর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক বিবৃতিতে এই দাবি করেন। তিনি বলেন, জাংনান অরুণাচল প্রদেশকে চীনের দেয়া নাম, চীনের ভূখণ্ড। ভারত যে অবৈধভাবে অরুণাচল প্রদেশ নামে একটি অঞ্চল গঠন করেছে সেটিকে আমরা কখনো স্বীকৃতি দেইনি। এদিকে 21শে নভেম্বর সাংহাই বিমানবন্দরে পেমা ওয়াংথংডোক নামে অরুণাচল প্রদেশের এক নারীকে 18 ঘন্টা ধরে আটকে রাখার অভিযোগ ওঠে। তার পাসপোর্টে জন্মস্থান হিসেবে অরুণাচল প্রদেশ উল্লেখ থাকায় তা অবৈধ বলে দাবি করে চীনা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিবৃতি দেয়। তবে ভারতীয় নাগরিকত্বকে আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। সূত্র হিন্দুস্তান টাইমস ও অন্যান্য সংবাদ মাধ্যমের।
দখলকৃত জমি থেকে বিপরীত অভিবাসনের ঘটনাকে সাম্প্রতিক বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনসংখ্যাগত ও রাজনৈতিক পরিবর্তন হিসেবে বিবেচনা করা হয়। এটি এমন একটি ঘটনা যা একটি সীমিত ও অস্থায়ী প্রবণতা অতিক্রম করে এখন ইসরায়েলের জন্য একটি কাঠামোগত সংকটে পরিণত হয়েছে। পার্স টুডের প্রতিবেদন অনুযায়ী 2023 সাল থেকে জনসংখ্যাগত প্রবণতাগুলো দেখাচ্ছে যে দখলকৃত ভূখণ্ড থেকে ইহুদি বাসিন্দাদের বেরিয়ে যাওয়া শুধু বাড়েনি, বরং অভিবাসীর ধরনও বদলে গেছে। আগের সময়গুলোতে যেখানে অভিবাসন মূলত প্রান্তিক গোষ্ঠী বা অসন্তুষ্ট সংখ্যালঘুদের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেখানে এখন বিশেষজ্ঞ কর্মী, পেশাজীবী, শিক্ষিত ব্যক্তি, প্রযুক্তি শিল্পের কর্মী, মধ্যবিত্ত শ্রেণী এবং ধর্মনিরপেক্ষ ইহুদিরা ইসরায়েলি অভিবাসীদের শীর্ষে রয়েছেন। এই পরিবর্তন ইসরায়েলের অর্থনীতি ও সামাজিক কাঠামোর জন্য গভীর পরিণতি বয়ে এনেছে, কারণ প্রতিটি বিশেষজ্ঞ ব্যক্তির প্রস্থান অনুমান অনুযায়ী বছরের এই অবৈধ রাষ্ট্রের জন্য প্রায় $2 লাখ অর্থনৈতিক ক্ষতি সৃষ্টি করে। এই ব্যাপক অভিবাসনের মূল কারণ হলো নিরাপত্তার ধারণার পতন। অক্টোবর 2023-এ অপারেশন আল আকসা তুফান থেকে শুরু করে 2025 সালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পর্যন্ত ইসরায়েলের প্রতিরক্ষা কাঠামো বারবার তার অকার্যকারিতা প্রদর্শন করেছে। বেন গুরিয়ন বিমানবন্দরে বন্ধ সীমান্তবর্তী অঞ্চল থেকে 1,20,000-এরও বেশি মানুষের বাধ্যতামূলক স্থানান্তর এবং প্রস্থানের আবেদন বৃদ্ধি সবই ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতার উপর জনগণের আস্থা কমার লক্ষণ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউক্রেন যুদ্ধ বিষয়ক বিশেষ প্রতিনিধি ঘোষণা করেছেন, গত সপ্তাহে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের হামলার ফলে 7,70,000 গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পার্স টুডের প্রতিবেদন বলছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেন যুদ্ধ বিষয়ক বিশেষ প্রতিনিধি রোদিয়ন মিরোশনিক সংবাদ সংস্থা তাসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, গত সপ্তাহে ইউক্রেনের হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে 7,70,000 ব্যবহারকারীর বিদ্যুৎ বন্ধ, যার মধ্যে 5 লক্ষ গ্রাহক দোনেস্ক অঞ্চলের বাসিন্দা। তিনি আরো বলেন, এসব হামলায় 7 জন রুশ নাগরিক নিহত হয় এবং 46 জন আহত হয়েছে। মিরোশনিক এই হামলাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে দাবি করেন, ইউক্রেনীয় বাহিনী সম্পূর্ণ বেসামরিক স্থাপনাকে টার্গেট করছে, যেটার সাথে সামরিক অবকাঠামোর কোনো সম্পর্ক নেই। তারা জ্বালানি শক্তি কমপ্লেক্স, বেসামরিক কারখানা, ঘরবাড়ি, নাগরিকদের ব্যক্তিগত যানবাহন, নগর পরিষেবা স্থাপন এবং ফিলিং স্টেশনগুলোতে হামলা করছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 249টি ইউক্রেনীয় ড্রোন শনাক্ত ও ধ্বংস করেছে। লেবাননের নিষিদ্ধ গোলা ব্যবহার করল ইসরায়েল। লেবাননের সংবাদ মাধ্যম সূত্রে বলা হয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে নিষিদ্ধ অস্ত্র সাদা ফসফরাস গোলা ব্যবহার করে হামলা করেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, এসব গোলা ইয়ারুন ও রামিশ শহরের মধ্যবর্তী সীমান্ত এলাকায় নিক্ষেপ করা হয়েছে। এতে কৃষি জমিতে ব্যাপক অগ্নিকাণ্ড এবং বেশ কয়েকটি বাড়িঘরের ক্ষতি হয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সাদা ফসফরাস বেসামরিক এলাকায় ব্যবহার আন্তর্জাতিক কনভেনশনে নিষিদ্ধ। জাতিসংঘ মানবাধিকার কমিশন মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি বিমান ও কামান হামলায় অন্তত 127 বেসামরিক নাগরিক শহীদ এবং বহু মানুষ আহত হয়েছে। ভেনেজুয়েলাকে আমেরিকা কখনোই পরাজিত করতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মঙ্গলবার এক টেলিভিশন অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তিনি কথা বলেন। আমেরিকার সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই মন্তব্য করলেন মাদুরো। মূলত আমেরিকার সামরিক প্রস্তুতি ও কার্টেল তালিকায় নতুন সংস্থার অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, মঙ্গলবার এক টেলিভিশন অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আমেরিকার সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, আমেরিকা ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না এবং তার দেশ অজেয়। মাদুরো আরো বলেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে মাসের পর মাস যেসব মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছে, তার মধ্যেও যারা সাহসের সাথে দেশকে সমর্থন করে যাচ্ছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, আমরা যে পরিমাণ সমর্থন বার্তা পাচ্ছি তা ভাষায় প্রকাশ করা কঠিন। এরই সাথে শেষ করব জাগো টিভির আজকের আয়োজন। তার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরো একবার। বড় বিব্রতকর পরিস্থিতিতে ইসরায়েল, গাজায় হামাসের জয় ও নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করল আইডিএফ। ভারতের বুকে কম্পন ধরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। কারাগারে ইমরান খানকে হত্যার খবর, দেখা করতে চেয়ে হামলার শিকার 3 বোন।
পশ্চিম তীরেও বাড়ছে ইসরায়েলি দখলদারিত্বের চাপ, 1 বছরে উচ্ছেদ 32,000 ফিলিস্তিনি। ভারতের 7 সিস্টার্সের অরুণাচলকে নিজেদের বলে দাবি চীনের, দিল্লিতে তোলপাড়। ইসরায়েলে উল্টো অভিবাসনের স্রোত, দখলকৃত ভূখণ্ড ছাড়ছে কারা, যাচ্ছেই বা কোথায়? ইউক্রেনের হামলায় রাশিয়ার 8 লাখ গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন। লেবাননে নিষিদ্ধ গোলা ব্যবহার করল ইসরায়েল। এবং আমেরিকা কখনোই ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না বললেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এই ছিল আজকে জাগো টিভিতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।